জুনিয়র ডাক্তাররা যে সিদ্ধান্তটা নিয়েছেন সর্বান্তকরণে সেটাকে সমর্থন জানাচ্ছি। কেন জানাচ্ছি পরবর্তী ধাপে আমি বিশ্লেষণ করব। দেখুন, প্রথম যে পার্টটা তুমি বললে, এই পার্টটাতে সব থেকে বড় গুরুত্বপূর্ণ পার্ট যেটা, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর আদৌ কি সদিচ্ছা ছিল? আমার মনে হয় না। কারো মনে হয় না। কেন মনে হচ্ছে না? কারণ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি সুপ্রিম কোর্টে পরবর্তী হিয়ারিং এ 18 তারিখে একটা ফাইল প্রেজেন্ট করতে দেবেন কপিল সিব্বলকে। যে আইনজীবী পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিত্ব করছে, এবং আমরা দেখেছি গত 2-3টে হিয়ারিং এ উনি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারছেন না। এইবার শেষ স্ট্রিমিং এ আমরা দেখেছি, শেষ হিয়ারিং এ আমরা দেখেছি, মাফ করবেন, যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিতে পারছেন না এবং যেগুলো অত্যন্ত ভ্যালিড প্রশ্ন এবং সরাসরি, আমি রিপিট করছি, সরাসরি অভয়ার ধর্ষণ এবং হত্যার যে নারকীয় ষড়যন্ত্র, সেটা সম্পর্কিত কোনো প্রশ্নের উনি জবাব দিতে পারছেন না। উনি জবাবটা কি দিলেন? নতুন একটা ইস্যু তুললেন, জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতিতে বাংলার নাকি লক্ষ লক্ষ মানুষের সমস্যা হচ্ছে। 23 জন নাকি আগের দিন বলেছিলেন 23 জন তারা মারা গেছেন বিনা চিকিৎসায়, তার কোন রকম ডকুমেন্ট দেননি। আমি অবাক হয়ে গিয়েছিলাম যে মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ থেকে এই প্রশ্নটা হয়নি কেন, যে এই 23 জন বলুন 25 জন বলুন, তাদের ডিটেলটা আপনারা কি দিতে পারবেন ফাইলে, অ্যাটাচমেন্টে, যে তারা কোথাকার বাসিন্দা, কি রোগ হয়েছিল, তাদের অ্যাড্রেস কি, তারা কোন হসপিটালে এসেছিল, শুধু আরজি করে না অন্যান্য হাসপাতালে, এটার কোনো ডিটেল কিছু আসেনি। এবং তখন এই যে বারবার যেটা দেখানোর চেষ্টা করেছে, যে এটাকে আমরা আগেও বলি অপরাধ বা ক্রিমিনাল জগতের ভাষায় ডিকয় টার্গেট, মানুষের ফোকাস বা টার্গেটটাকে উনি সরিয়ে দিতে চাইছেন। যে এই যে নারকীয় হত্যা ধর্ষণের ষড়যন্ত্র এবং যে ঘটনাটা ঘটেছে, সীমাহীন দুর্নীতির আঙ্গুল উঠছে, শুধু আরজিকর নয়, পুরো স্বাস্থ্য ব্যবস্থার উপর, এবং স্বাস্থ্যমন্ত্রী হিসাবে সেটা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব মুখ্যমন্ত্রীর, কারণ উনি স্বাস্থ্যমন্ত্রী। এবং পুলিশি ব্যর্থতা শুধু নয়, পুলিশ যেভাবে ঠান্ডা মাথায় সাহায্য করেছে বলে যে অভিযোগ উঠছে, যে তদন্ত প্রক্রিয়াকে ঢিলে করে দেওয়া, সমস্ত গুরুত্বপূর্ণ প্রমাণগুলোকে লোপাট করে দেওয়া, আর এটা শুধু আমি বলছি না, এটা সারা দেশ জুড়ে বলছে, সমস্ত সংবাদ মাধ্যমে, টেলিভিশন চ্যানেলে আসছে। এমনকি মহামান্য বিচারপতি পারদিওয়ালা উনি নিজে বলেছেন, আমার 30 বছরের ক্যারিয়ারে আমি এরকম জিনিস দেখিনি। এবং ছত্রে ছত্রে দেখা গেছে প্রমাণ লোপাট এবং গরমিল। সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই ব্যবস্থাটা চলে এলো, যে জুনিয়র ডাক্তারদের ধর্মঘটে বা হরতালে বা তাদের কর্মবিরতিতে নাকি বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এবং তাতে মহামান্য প্রধান বিচারপতি বলেছিলেন, এটা অর্ডার নয়, একটা রিকোয়েস্ট ছিল, একটা অবজারভেশনের একটা কমেন্ট ছিল জুনিয়র ডাক্তারদের উপরে, যে আপনারা কাজে যোগদান করুন। সেম তার সঙ্গে আরেকটা কথা বলেছিলেন, যে আপনাদের সুরক্ষার দায়িত্ব রাজ্য সরকার নেবে। এবং আমি একটা জিনিস খুব পরিষ্কার দেখলাম, আমি আজকে মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স দেখেছি, সেখানে প্রথমত মহামান্য প্রধান বিচারপতি এটা বলেননি যে আপনারা কাজে যোগদান করুন, যোগদান না করলে রাজ্য সরকার যদি কোনো ব্যবস্থা নেয় আমি তাতে সমর্থন করব। সম্পূর্ণ ভুল বলেছেন। অন রেকর্ড এটা অ্যাভেলেবল। মহামান্য প্রধান বিচারপতির কথাকে উনি বিকৃত করে বলেছেন। মহামান্য প্রধান বিচারপতি বলেছেন যে আপনারা যদি কাজে যোগদান না করেন, যদি রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয় আমরা তাতে বাধা দেব না বা অংশগ্রহণ করব না। একবারও বলেননি সমর্থন করি। দুটোতে আকাশ পাতাল তফাৎ। এবং ওটা উনি জেনে বুঝে মিথ্যা কথা বলেছেন, বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন। এবং যে দাবিগুলো নিয়ে আজকে জুনিয়র ডাক্তারদের ফেডারেশন ফ্রন্ট যেটাই বলো, তারা যে বৈঠকে উপস্থিত ছিল না,
প্রত্যেক কটা দাবি এবং প্রত্যেক কটা যুক্তি সম্পূর্ণ এয়ারটাইট ওয়াটার টাইট যুক্তিযুক্ত। উনি চেষ্টা করছিলেন মুখ্যমন্ত্রী ডকুমেন্ট তৈরি করার, যে দুবার আমি দেখেছি, 3 নম্বর বার দেখেছি, অথচ জুনিয়র ডাক্তাররা ওনারা সাপোর্ট করছেন না, ওনাদের সদিচ্ছা নেই, ওনারা আসতে চাইছেন না, এবং সেটা যাতে 18 তারিখের হিয়ারিং এ প্রথমবারের মতো কপিল সিব্বল একটু আত্মবিশ্বাস নিয়ে একটা ফাইল দিতে পারেন। মানে দীপাঞ্জন, এখানে একটু আপনাকে ইন্টারাপ্ট করছি যে এটা সম্পূর্ণ একটা মেথডিক্যাল প্ল্যান ছিল কপিল সিব্বলের হাতে প্রমাণ তুলে দেওয়ার জন্য যে জুনিয়র ডাক্তাররা সুপ্রিম কোর্টের আদেশকে সরাসরি অগ্রাহ্য করেছে, তাই তো? আবার বলি, সুপ্রিম কোর্ট কোনো আদেশ দেননি। মহামান্য প্রধান বিচারপতি একটা উপদেশ দিয়েছিলেন, অনুরোধ করেছিলেন যে আপনারা ডিউটি যোগদান করুন, কারণ তার আগে কপিল সিব্বল যেরকম ভাবে সম্পূর্ণ ভুল ভ্রান্ত তথ্য দিচ্ছিলেন যে 1000 লোক নাকি হার্ট পেশেন্ট, তারা অপারেশনের জন্য ওয়েট করছে, যেটা মুখ্যমন্ত্রীও বললেন। এটা অতি কোনো বড় পাগলও বিশ্বাস করবেন না যে হার্ট পেশেন্টের হার্ট সার্জারি জুনিয়র ডাক্তাররা করবে। এটা কাকে বোঝাচ্ছেন উনি? অবশ্য উনি তো আবার কিডনিতে নাকি ক্যাথ ল্যাব শুনলাম, সারা পৃথিবীর চিকিৎসা জগতে নাকি তোলপাড় পড়ে গেছে যে কিডনিতে নাকি ক্যাথ ল্যাব ব্যবহার করা হয়। যে এনিওয়ে, আমি ওর মধ্যে যাচ্ছি না, এটা যার যার শিক্ষা রুচির ব্যাপার। দ্বিতীয় প্রশ্ন যেটা, এটা জুনিয়র ডাক্তারদের তরফ থেকে একটা দুর্দান্ত মুভমেন্ট, স্ট্র্যাটেজিক মুভ, যে ওনারা গেছিলেন। ওনারা যদি না যেতেন সেটা হতে পারত ওই অ্যাডেড ফিউল ইন দ্য ফায়ার, যে তাতে কপিল সিব্বলের পক্ষে সুবিধা হতো মহামান্য প্রধান বিচারপতিকে বোঝানোর যে সুপ্রিম কোর্টের উপদেশ, অনুরোধ, যাই বলো না কেন, সেটাকে জুনিয়র ডাক্তাররা অমান্য করছে। এটা একটা পারসেপশন তৈরি হয়, এবং পরবর্তী পারসেপশনে নিয়ে আসতেন যে এরা এই যে দাবিগুলো করছে সেই দাবিগুলো ন্যায্য নয়, এনারা রাজনীতি করতে চাইছেন। আর এই যে প্ল্যানটা, এটা ভেস্তে দিয়ে আজকে যে গেছিল, এবং সেখানে পরিষ্কার ছিল লাইভ সম্প্রচারে আপত্তির কারণটা কি মুখ্যমন্ত্রীর, এবং সেটা কপিল সিব্বল যদি রাজ্যের প্রতিনিধি হন, ওনাকে কিন্তু সুপ্রিম কোর্টে জবাব দিতে হবে। মুখ্যমন্ত্রী একটা গ্রাউন্ড তৈরি করছিলেন যে এসমা লাগাবো, এবং সুপ্রিম কোর্টকে এসমা লাগানোর সাহস নেই। সেটা তো আমি তোমাকে আগের দিনে ইন্টারভিউতে বললাম যে ওনার যদি ক্ষমতা থাকে, আবার বলছি, রিপিট করছি, ওনার যদি ক্ষমতা থাকে, উনি একজন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা করে দেখান। ওনার কাছে তো সাংবিধানিক ক্ষমতা আছে। না, এটা ভুলে গেলে চলবে না যে আজকে একটু আগে খবর পেলাম এবং আমি দেখলাম টেলিভিশন চ্যানেলে, সিনিয়র ডাক্তাররা তারাও বলেছেন যে যদি একজনও জুনিয়র ডাক্তারের ওপরে এই ঘটনার বেসিসে কোন রকম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় বা পুলিশি কারবাই হয়, শুধু সরকারি হাসপাতাল নয়, সমস্ত প্রাইভেট হসপিটালে আমরা কর্মবিরতিতে চলে যাব। এবং আমি তার সঙ্গে এটাও অ্যাড করি, আমি যদিও বাংলার জনগণের প্রতিনিধি নই, কিন্তু আমি একজন নাগরিক। আমার মনে হয় নাগরিক সমাজও চুপচাপ বসে দর্শকের মতো দেখবে না। যদি জুনিয়র ডাক্তারদের ওপর কোন রকম আক্রমণ নেমে আসে, তাহলে কিন্তু এই নাগরিক সমাজ আরো আক্রমণাত্মক ভাবে রাস্তায় নামবে এবং এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে থাকবে। ওদের প্রতিটা পদক্ষেপে আমাদের সম্পূর্ণ সহমতি, সমর্থন রয়েছে। অনন্যা, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রেস কনফারেন্স করলেন এবং সেখানে বললেন যে 4:45 থেকে 2 ঘন্টা 10 মিনিট ধরে অপেক্ষা করছি, এবং এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমাদের নজর টেনেছে যে তিনি বারবার এই জুনিয়র ডাক্তারদেরকে আমার ভাই বোনের মতো এইরকম ওয়ার্ড দিয়ে বারবার বলছিলেন। তিনি বলছিলেন যে আমার ভাই বোনেদের শুভ বুদ্ধির উদয় হবে, তারা আসবেন ভেবেছিলাম, আসবে বলে আমরা চিঠি দিয়েছিলাম প্রথমে, ওরা আসবেন বলেছিলেন। আমার সঙ্গে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি ও প্রতিমন্ত্রী চন্দ্রিমা ছিলেন। একবার ওদের নিয়ে লাইভ স্ট্রিমিং করেছিলাম, তখন সুপ্রিম কোর্টে মামলা চলছিল না, সিবিআই এর হাতে কেসও ছিল না। আমরা রেকর্ডিং এর কথা বলেছিলাম স্বচ্ছতার জন্য, আমরা 3টি ভিডিও ক্যামেরা রেখেছিলাম সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে, সেটা প্রকাশ করতেও পারতাম। সুপ্রিম কোর্ট যা পারে আমরা তা পারি না। শীর্ষ আদালতে যখন মামলা বিচারাধীন, মামলাটা যখন সিবিআই দেখছে, সেখানে লাইভ স্ট্রিমিং করা যায় না।
দীপাঞ্জন দা, আপনি এক্ষুনি বললেন যে আপনার সম্পূর্ণ সমর্থন আছে যে ওরা লাইভ স্ট্রিমিং চেয়েছিল, এবং মুখ্যমন্ত্রী বলছেন যে শীর্ষ আদালতে মামলা যখন বিচারাধীন তখন নাকি লাইভ স্ট্রিমিং করা যায় না। তাহলে সাধারণ মানুষ তো বিভ্রান্ত হয়ে পড়বে যে কোনটা ঠিক। আবার পরিষ্কার বলে দিয়ে এদের যে দাবিগুলো ছিল জুনিয়র ডাক্তারদের, প্রথম যেটা ছিল সেটা হচ্ছে অভয়ার বিচার। এবার অভয়ার ন্যায় বিচার জুনিয়র ডাক্তাররা খুব ভালো করে জানেন, সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি নিজেকে যতই ক্ষমতাশালী বা যাই ভাবুন না কেন, ওনার ক্ষমতা নেই, কারণ এটা এখন আদালতের বিচারাধীন, তদন্ত চলছে এবং সুপ্রিম কোর্ট ওখানে কোনো কিছু করতে পারে না, এটা হাইকোর্ট যা করা করবে। এবং কলকাতা হাইকোর্টের আদেশে সিবিআই তদন্ত করছে, সুপ্রিম কোর্টের আদেশে করছে না। দ্বিতীয়ত, এটার বিচার প্রক্রিয়া সিবিআই স্পেশাল কোর্ট, সেশন কোর্ট হয়ে হাইকোর্টে যাবে, তারপর সুপ্রিম কোর্টে যাবে, সেটা অনেক দেরি। এবং সেখানে বিচার পাওয়ার অধিকার কারোরই হতে পারে, কেউই বলতে পারে। এখানে কোন জুনিয়র ডাক্তাররা বলেননি যে মুখ্যমন্ত্রী 10টা লোক বা 5টা লোক বা যারা অভিযুক্ত তাদের ফাঁসি দিয়ে দেবে, তাদের 10 বছরের জেল দিয়ে দেবে। এটা কোনো পাগল নয়, এটা ভুলে গেলে চলবে না। এই জুনিয়র ডাক্তাররা যথেষ্ট পড়াশোনা করা, বাংলার এরা রত্ন, এরা পয়সা দিয়ে এরা ডিগ্রি নিচ্ছে না, বা ওই ফেক ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির ডিগ্রি নিচ্ছে না, এরা রীতিমতো জয়েন্ট এন্ট্রান্স দিয়ে সরকারি মেডিকেল কলেজগুলোতে পড়ছে। এরা আমাদের বাংলার ভবিষ্যৎ। সুতরাং এরা মূর্খের মতো ওই ডিমান্ড করবে না, বিচারের দাবি নিশ্চয়ই হবে। এবার বিচার কি করে সুনিশ্চিত হবে? বিচার সুনিশ্চিত করতে গেলে যে বিচারের যে প্রক্রিয়া, সেটা সব থেকে আগে যে অভিযোগ জুনিয়র ডাক্তারদের রয়েছে, নাগরিক সমাজের রয়েছে, এবং যেটার প্রত্যেক দিন বাংলার প্রতি কটা খবরের কাগজ, টিভি চ্যানেলে বারবার বলছে যে বিচার প্রক্রিয়ার যে সব থেকে গুরুত্বপূর্ণ তদন্ত প্রক্রিয়া, সেটাকে ভয়াবহভাবে ট্যাম্পার করা হয়েছে। এবং তার দায়িত্ব কিন্তু যে প্রশ্নগুলো উঠছে, যে প্রশ্নগুলো সুপ্রিম কোর্ট করছে, যার জবাব দিতে পারছে না কপিল সিব্বল। এমনকি সুপ্রিম কোর্ট যখন বলেছিলেন প্রধান বিচারপতি যে পরের দিন আপনি দায়িত্বশীল পুলিশ অফিসারকে আনুন, কাউকে নিয়ে যায়নি। সেখানেও কিন্তু একটা কোর্টের অর্ডারের কিন্তু ভায়োলেশন হয়েছে। এবং যেখানে পুলিশের সম্পর্কে এত অভিযোগ, এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে তার দায়িত্ব নিতে হবে, উনি প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে আপনারা যদি মনে করেন ইন্টেলিজেন্সের ফেলিওর, তাহলে আমি এটা অ্যাকসেপ্ট করছি। ওই যে হামলাটা হয়েছিল 14ই আগস্ট আরজিকর হাসপাতালে, তো এত বড় যে দায়িত্ব জ্ঞানহীন, এবং প্রকাশ্যে বলেছেন যে দায়িত্ব আমার, যে ফেলিওর হয়েছে, তারপরও যদি সুষ্ঠু বিচারের জন্য তাকে তার অপসারণ চায় জুনিয়র ডাক্তাররা, এটা সম্পূর্ণ ভ্যালিড। এবং পুলিশ কমিশনার পদে থাকবেন না পদত্যাগ করবেন, সেটা সুপ্রিম কোর্টের বিচার্য বিষয়ের মধ্যে আসেই না। তো সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে লাভ নেই, এক। দ্বিতীয়ত, এই যে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, বিরূপাক্ষ, অভিক, উত্তরবঙ্গ গ্যাং, সুশান্ত, সন্দীপ, এদের যে অপসারণের যে কথাটা বলেছেন, সেটা সম্পূর্ণ যুক্তিযুক্ত, এবং এটাও সুপ্রিম কোর্টের বিচার্য বিষয় নয়, আদালতের বিচার্য বিষয়ের মধ্যে নেই। এটাতে আরেকটা জিনিস ভুলে গেলে চলবে না, যেটা মহামান্য প্রধান বিচারপতি এবং ডিভিশন বেঞ্চ বলেছেন, যে এদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এবার প্রশ্নটা হচ্ছে নিরাপত্তা বলতে কি বোঝাচ্ছেন? যে এক একটা হসপিটালে 4টে সিভিক ভলেন্টিয়ার, 10টা পুলিশ, আর কোথাও কোথাও সিআইএসএফ দিয়ে দেবো নিরাপত্তা? আসল বিপদটা তো বারবার বলা হয়েছে যে পুরো পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজগুলোতে যে থ্রেট কালচার চলছে, যে উত্তরবঙ্গে মাফিয়াদের রাজ চলছে, যেখানে এই সিভিক ভলেন্টিয়ার, সিআইএসএফ, পুলিশ, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, তারা সন্দীপ ঘোষকে আটকাতে পারবে না, অভিককে আটকাতে পারবে না, স্বাস্থ্য ভবনের এই মাফিয়াদের আটকাতে পারবে? তার জন্য যে জুনিয়র ডাক্তাররা চেয়েছেন যে এই যে দাবি লোকগুলো যাদের নামে মাফিয়া কালচার, থ্রেট কালচারের অভিযোগ আছে, তাদের সরিয়ে দিতে হবে ওই জায়গা থেকে। না হলে আমাদের আসল যে ভয়, দুশ্চিন্তার কারণ, সেটা কিন্তু এরা, এই স্বাস্থ্য ভবনের বড় বড় আমলারা এবং এই সমস্ত অভিকার বিরূপাক্ষের মতো ভাইয়েরা, কোট আনকোট। সো এটা আমাদের বুঝতে হবে বাংলার মানুষকে, এবং আমি নিশ্চিত সুপ্রিম কোর্টও বুঝবে। এবং যে সমস্ত আইনজীবীরা, বিকাশ বাবুরা, ফিরোজ এডুলজি,
সব্যসাচী, কৌস্তব এবং বাংলার আরো যে সমস্ত আইনজীবীরা এই অভয়ার পরিবারের হয়ে লড়াইটা করছেন বা বিভিন্ন অ্যাসোসিয়েশন বা জুনিয়র ডক্টরদের হয়ে লড়াইটা করছেন বা প্রতিনিধিত্ব করছেন, তারা নিশ্চয়ই বোঝাবেন যে সিকিউরিটি থ্রেট একটাও হাসপাতালে কি এখন অব্দি আমরা শুনেছি যে বহিরাগত কোন চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ দিয়ে করেছে? হ্যাঁ, পেশেন্টদের আত্মীয় স্বজনদের সঙ্গে ঝামেলা হয় এবং সেগুলো প্রত্যেকটা কেসে কিন্তু এই শাসক দলের লোকেরাই ওই বহিরাগত গুন্ডাদের সাপোর্ট করে। আর আসল বিপদ হচ্ছে এই মাফিয়া রাজের বিরুদ্ধে, যার জন্য অভাগাকে প্রাণ দিতে হলো, অভয়াকে মাফ করবেন। সো এই যে বিপদটা, নিরাপত্তা সুনিশ্চিত করতে গেলে ওই পুলিশ, সিআরপিএফ বা সিআইএসএফ দিয়ে, সিভিক ভলেন্টিয়ার দিয়ে হবে না। যারা দুর্নীতি এবং মাফিয়ারাজ কায়েম করেছে, স্বাস্থ্য ভবনের যারা মাথায় বসে আছে সেই লোকগুলোকে সরাতে হবে, এটা ন্যায্য দাবি। আর এই ঘটনাটাও কিন্তু, এই দাবিটাও কিন্তু আদালতের বিচার্য বিষয় নয়, বিচারাধীন নয়, এটা সম্পূর্ণ এখন অব্দি রাজ্য সরকারের মধ্যে রয়েছে। কারণ এটা পরিষ্কার দেখা গেল, সন্দীপ ঘোষ যে লোকটির নামে সিঙ্গাপুরে একজন মহিলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, তাকে আপনি আরজি কর মেডিকেল কলেজে প্রিন্সিপাল বানাচ্ছেন। এইরকম একটা ভয়ঙ্কর ঘটনার পর যখন উনি ক্যামেরার সামনে কাঁদো কাঁদো মুখ করে বললেন যে আমি দায়িত্ব নিয়ে, নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করলাম, সেই পদত্যাগটাকে ফিরিয়ে নিতে বললেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, না না তুমি করবে না, এবং তার বদলে ওনাকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল বানানো হলো। সেটা যখন হলো না ওখানকার ছাত্রদের বিক্ষোভে, সঙ্গে সঙ্গে তাকে স্বাস্থ্য ভবনের অফিসার অন স্পেশাল ডিউটি করে দিল। এই যদি হয়, পরবর্তী পদক্ষেপে যদি আমাদের এই বিরূপাক্ষ বা অভিককে বানিয়ে দেওয়া হলো স্বাস্থ্য সচিব, আর বিরূপাক্ষকে বানিয়ে দেওয়া হলো ডিএমই, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, তো তার কি পরিণতি হবে? ছাত্ররা তো, আমাদের জুনিয়র ডাক্তাররা তো সেই ভয়টাই পাচ্ছে যে এই লোকগুলোকে না সরালে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। কে ঢুকতে দিয়েছিল? যদি আমি ধরেও নিলাম এখন অব্দি তর্কের খাতিরে সঞ্জয় রায় সবকিছু করেছে, তাকে ওখানে অ্যাক্সেস দিয়েছে কে? সন্দীপ ঘোষ। হাজার হাজার প্রচুর কমপ্লেন আসছে, প্রচুর খবর আসছে। তো সমস্যার সূত্র সঞ্জয় রায় নয়, সমস্যার সূত্র হচ্ছে সন্দীপ ঘোষ। তাকে প্রোটেকশন কে দিচ্ছেন? মুখ্যমন্ত্রী। তো এখানে এই লোকগুলোকে সরাতে বলাটা মোটেও অন্যায্য দাবি নয়। 3 নম্বর, যেটা খুব গুরুত্বপূর্ণ, লাইভ স্ট্রিমিং। সমস্যাটা কোথায় লাইভ স্ট্রিমিং এ? উনি যদি লাইভ স্ট্রিমিং, উনি যতগুলো প্রশাসনিক সভায় যান, যেখানে কখনো ডিজি কে বলেন, প্রাক্তনীকে সুরজিৎ তুমি এটা করো, চিফ সেক্রেটারিকে নাম ধরে ধরে রেখে নেয়, গোপালিকা তুমি দাঁড়িয়ে দাঁড়াও, তুমি জবাব দাও, ওখানের নির্বাচিত সাংসদ বিধায়ককে কেউ এই তুমি মোটা হয়ে গেছো, তুমি এক্সারসাইজ করছো না, এইগুলো যখন লাইভ স্ট্রিমিং এ হয়, তাহলে আজকে মিটিং এ লাইভ স্ট্রিমিং হতে সমস্যা কোথায়? এবং আমরা শুনেছি ডিজি বলেছেন রুল অফ ল, উনি দেখাতে পারবেন কোন রুল অফ ল তে রয়েছে যে লাইভ স্ট্রিমিং এ হবে না, সম্ভব নয়। এবং আইনের থেকেও বড় ব্যাপারটা হচ্ছে মানবিক। যদি সত্যি সত্যি রাজ্য প্রশাসন, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যদি সত্যি এই সমস্যার সমাধান চাইতেন, বাংলার মানুষের এই যে চিকিৎসা ব্যবস্থার যদি কোনো সমস্যা হয়ে থাকে, যেটা হচ্ছে না, এটাকে বানানো হচ্ছে, তাহলে ওনার এই সরাসরি সম্প্রচারে কোনো সমস্যা হওয়ার উচিত ছিল না। কারণ প্রতি কটা দাবি যা ডিসকাশন হতো, একটা ব্যাপারও কিন্তু বিচারাধীন নয়। অভয়ার হত্যা, ধর্ষণ তদন্তটা, এবং সেটা তো জুনিয়র ডাক্তাররা বলেননি যে আমাদের জানান কি তদন্ত হচ্ছে, সেটা তো পশ্চিমবঙ্গ সরকার, প্রশাসন, পুলিশ তারা জানাতেও পারবে না। এটা তো ওদের লজ্জার ব্যাপার যে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলেছে যে কলকাতা পুলিশের আমার ভরসা নেই, সিবিআই কে দেওয়া হোক। তো সিবিআই যখন তদন্ত করছে, মুখ্যমন্ত্রী বা ডিজি বা মুখ্য সচিব, তাদের সমস্যাটা কোথায়? তাদের তো কেউ প্রশ্নই করছে না। যে প্রশ্নটা করাই হবে না এবং যেটা তদন্তের বিচার্যই নয়, সেটা নিয়ে যদি কেউ নাটক করার চেষ্টা করে,
সেটা বাংলার মানুষ বুঝবে, বাংলার মানুষ এতটা বোকা নয়। দীপাঞ্জন দা, আমরা মানে যেটা দেখলাম যে ডিজি রাজীব কুমার যেটা বলেছেন যে কোনো ফর্মাল মিটিং বা আলোচনায় লাইভ স্ট্রিমিং নাকি করাই যায় না, এবং এই প্রশ্নটা আপনিও তুললেন একটু আগে, এবং এই বিষয়টা নিয়ে ডিজি বলছেন যে যেটা সাধারণ মানুষকে জানানো প্রয়োজন সেটাই লাইভ স্ট্রিমিং করা হয়, এই ক্ষেত্রে লাইভ স্ট্রিমিং করার কোনো কারণ নেই। অথচ ডাক্তাররা যখন ওখানে প্রেস কনফারেন্স করে, মানে যখন তারা নবান্নের উদ্দেশ্যে রওনা হবেন তার আগে প্রেস কনফারেন্স করার সময় তারা পরিষ্কার ভাষায় এটা বলেছিলেন যে আমাদের সঙ্গে গোটা বাংলার মানুষ সাথ দিচ্ছে, কারণ আজকেও সেখানে প্রচুর লোকজন ছিলেন যারা তাদের জন্য খাবার, জল এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছিলেন এবং তাদের সঙ্গে গলা মেলাচ্ছিলেন। তাদের উদ্দেশ্যে জুনিয়র ডাক্তাররা বলেছিলেন যে যখন সাধারণ মানুষ তারা আমাদের সঙ্গ দিচ্ছেন সেখানে স্বচ্ছতা থাকা প্রয়োজন, যে আমাদের মধ্যে কি কথা হলো সেই বিষয়টা সকলের জানার প্রয়োজন আছে এবং অধিকারও আছে, সেই কারণে লাইভ স্ট্রিমিং এর দাবি থেকে আমরা নড়বো না। অন্যদিকে ডিজি বলছেন যে ফর্মাল মিটিং বা আলোচনার লাইভ স্ট্রিমিং নাকি করাই যায় না। দেখো, প্রথম এখানে দুটো জিনিস। এক, ডিজি যদি বলে থাকেন যে কোনো কারণ নেই, কারণটা বিচার করার অধিকার ওনার নেই। উনি কিন্তু আমাদের করদাতাদের পয়সায় ওনার সংসার চলে, উনি আমাদের সেবা করার জন্য আছেন। মানুষ কি চাইবে, সে কোনটা দেওয়া হবে, কারণ আছে কি না আছে সেটা উনি সিদ্ধান্ত নিতে পারেন না। উনি চাই ডিজি হতে পারেন, কিন্তু উনি পাবলিক সার্ভেন্ট, সার্ভেন্ট ডিসিশন নেয় না, সার্ভেন্ট এক্সিকিউট করে। এবার আসছি সেকেন্ড পোর্শন, যে উনি বলছেন রুল নেই, উনি সেই রুলটা দেখাতে পারবেন? পার্লামেন্টে ডিসকাশন হচ্ছে, সেগুলো লাইভ স্ট্রিমিং হচ্ছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের ডিসকাশন হচ্ছে, বড় বড় কেসের সওয়াল জবাব হচ্ছে, সেগুলো লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবং সমস্যা জায়গাতে লাইভ স্ট্রিমিং এ আপনাদের সমস্যা কোথায়? কারণ আপনারা জানেন যে ওখানে জুনিয়র ডাক্তাররা অত্যন্ত যুক্তিযুক্ত যে এক একটা প্রশ্ন করবে, সেগুলোর জবাব আপনারা দিতে পারবেন না। এবং আপনারা যে এই যে একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করছেন যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে, বাংলাতে 23 জন না 7 জন মারা গেছেন। জুনিয়র ডাক্তাররা যদি ওখানে মুখ্যমন্ত্রীকে সামনে বলতেন বা মুখ্য সচিবকে, চলুন আপনাকে একদিন 24 ঘন্টা টাইম দেওয়া হলো, আপনারা তো 8 দিন আগে গিয়ে সুপ্রিম কোর্টে বলেছেন 23 জন না 27 জন মারা গেছে, তো 7 দিন আগে 27 জন, তারপর সংখ্যাটা আর বাড়েনি, আজকেও সেই নাম্বারটাই রিপিট করলেন। তো এখানে সমস্যাটা হয়েছে স্বচ্ছতার অভাব, কারণ সদিচ্ছা না থাকলে এই সমস্যার সমাধানের যে জটিল জায়গাগুলো, যেগুলোর বিচার চায়, সেই জিনিসগুলোর জন্য সমাধান চায় জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা এবং অ্যাক্রস প্রফেশনাল লাইন, পেশা নির্বিশেষে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে, স্ত্রী পুরুষ নির্বিশেষে বাংলার মানুষ যে দাবিগুলো চাইছে, এটা এই জুনিয়র ডাক্তারদের দাবি নয়, এটা বাংলার প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের দাবি। সেগুলো একটারও জবাব দিতে পারবেন না লাইভ স্ট্রিমিং হলে। তার জন্য, কারণ উনি এক্সপোজ হয়ে যাবেন, সেই জন্য সেই ভয় লাইভ স্ট্রিমিং করতে দেননি। তাহলে দীপাঞ্জন দা, মুখ্য সচিব যেটা বলছেন, যে যেটা মানে আমি খুব মানে এই বিষয়টার উপর খুব এমফাসাইজ করছি, যে মুখ্য সচিব বলছেন যেটা মানুষকে সরকার জানাতে চায় সেইটুকুই লাইভ স্ট্রিমিং করা হয়, আলোচনার লাইভ সম্প্রচার করা সম্ভব নয়। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে সরকার মানুষকে জানাতে চায় না যে বন্ধ ঘরের পেছনে কি আলোচনা হলো। দেখুন, এটা আমি তো বললাম যে আপনার যদি সদিচ্ছা না থাকে তখন আপনি এই সমস্ত জিনিস, কারণ মুখ্যমন্ত্রী চাইছিলেনই না যে এই বৈঠকটা হোক, তার জন্যই উনি ইগো বলো যে কোনো কারণেই বলো, উনি বলে দিয়েছেন লাইভ স্ট্রিমিং করতে দেবেন না, না হলে আপত্তির কোনো কারণ নেই। একদিকে লাইভ স্ট্রিমিং আর আরেকদিকে ওনাদের ভাষাতে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, বাংলার নাকি হাজার হাজার লোক বিপন্ন। মুখ্যমন্ত্রীর কাছে কোনটা গুরুত্বপূর্ণ? আমি ডিজি বা মুখ্য সচিবকে কোনো গুরুত্বই দিচ্ছি না, দে আর পাবলিক সার্ভেন্ট, সার্ভেন্ট শুড নট হ্যাভ এনি রাইট টু সে অন দিস। মুখ্যমন্ত্রী নির্বাচিত জনপ্রতিনিধি, বাংলার সাংবিধানিক একজন প্রধান, সংবিধানের শপথ নেওয়া, উনি জবাব দিন না। ওনার কাছে কোনটা ইম্পর্টেন্ট, যে এই যে অচলাবস্থা এটা কাটিয়ে দেওয়া, নাকি লাইভ সম্প্রচার নিয়ে একটা ইগো ইস্যু করে বা ওটাকে ধরে? ওই লোকে অতীতে বলতো না যে যখন বানের জলে ডুবে যায় খড়কুটো ধরে ভাসার চেষ্টা করে,
এবার বাংলায় প্রবাদটা বদলে যাবে। যখন মুখ্যমন্ত্রী জলে ডুবে যাচ্ছেন বা বুঝতে পারছেন আমি ডুবে যাচ্ছি, তখন উনি লাইভ স্ট্রিমিং কে ধরে বাঁচার চেষ্টা করলেন। তবে লাভ হবে না, বাংলার মানুষ এত বোকা নয়। এটা ভেবে নিতে হবে যে এই যে জুনিয়র ডাক্তারদের পেছনে বাংলার লক্ষ লক্ষ নয় কোটি কোটি লোক, সারা দেশের বিদেশের সারা পৃথিবীতে সমস্ত লোকজন রয়েছে। আমি আরেকটা জিনিস বলছি, মুখ্যমন্ত্রীর কথায় এবং মুখ্য সচিব আর ডিজিকে আমি তো আবার বলছি গুরুত্ব না, কারণ দে আর পাবলিক সার্ভেন্ট। মনিব যা বলবে ওদের বলতে হবে। এখানে মনিব হচ্ছেন মুখ্যমন্ত্রী, যিনি বাংলার মানুষের সাধারণ মানুষের ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন। উনি একটা অত্যন্ত কুরুচিকর আপত্তিজনক শব্দ ব্যবহার করেছেন এবং সেটা মুখ্য সচিবের চিঠিতেও রয়েছিল, যে মেল পাঠিয়েছিল আলোচনায় আসার জন্য, এবং মুখ্যমন্ত্রীও সেটা ব্যবহার করেছেন যে শুভ বুদ্ধির উদয় হোক। মানেটা কি? এই যে আমাদের ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, এরা কি অশুভ বুদ্ধি নিয়ে এতদিন ধরে কর্মবিরতি আন্দোলন করছে? ওনাকে কে অধিকার দিল মুখ্যমন্ত্রীকে এই বাংলার বা দেশের বা সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে অসম্মান করার? শুভবুদ্ধির ঠিকাদারি কি উনি একা রেখেছেন? আমি, তুমি, আমরা সবাই অ্যাক্রস পলিটিক্যাল লাইন, অ্যাক্রস প্রফেশনাল, এজ গ্রুপ, কাস্ট, ক্রিড, কালচার, এনি জেন্ডার, এদের আমাদের সবাই অশুভ বুদ্ধি? শুধু উনি এবং ওনার 2-3 জন সার্ভেন্ট তাদেরই শুভ বুদ্ধি? শুভ বুদ্ধির উদয় হলো মানেটা কি? শুভ বুদ্ধি তো ছিল, আপনার শুভ বুদ্ধি কোনোদিন ছিল না, আপনি এখনো অশুভ বুদ্ধি দিয়ে চলছেন। আমি সেই আরেকটা বিখ্যাত একটা সিনেমার ডায়লগ ছিল, গেট ওয়েল সুন লাকি সিং, এখানেও বলতে হবে গেট ওয়েল সুন চিফ মিনিস্টার, কারণ উনি অশুভ বুদ্ধি দ্বারা পরিচালিত হচ্ছেন। মুখ্যমন্ত্রী আজকে স্বাস্থ্য ক্ষেত্রে অচলাবস্থা নিয়েও কিন্তু সরব হয়েছেন। তিনি বলছেন যে দায়িত্ব মনে করিয়েছেন ডাক্তারদের, বলছেন যে আমরা বলেছিলাম 15 জনকে আসতে, কিন্তু 34 জন এসেছিলেন, অথচ সভাঘরে ঢুকলেন না। 2 দিন ধরে আমরা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম, আমি আর চন্দ্রিমা ছাড়া কোনো স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদেরও ডাকিনি, কিন্তু 27 জন মারা গিয়েছেন, 32 দিন ধরে চিকিৎসা পাচ্ছেন না সাধারণ মানুষ। প্রশ্নটা হচ্ছে, উনি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলেন বলে আজকে বলছেন। একটা সময় তো এমনও গেছে যখন মহাকরণে বুদ্ধবাবু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছিলেন তার জন্য জমি জট নিয়ে, সিঙ্গুরের যে টাটার কারখানা সেই নিয়ে অচলাবস্থা কাটানোর জন্য। সেদিনকে তিনিও তো মুখ্যমন্ত্রীর আসনে ছিলেন না, কিন্তু মুখ্যমন্ত্রীকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়ে তারপর তাকে চলে যেতে, মহাকরণ ছেড়ে চলে যেতে বাধ্য করেছিলেন। আজকে সেই বিষয়টা তার মনে পড়ছে না? দেখো, একই নিঃশ্বাসে আমি বুদ্ধবাবুর সঙ্গে, প্রয়াত বুদ্ধবাবুর সঙ্গে অন্য নাম আনতেই চাই না, সেটা বুদ্ধবাবুর মর্যাদার পক্ষে ক্ষতিকর এবং সম্মানহানি, আমি নাম আনতে চাই না। দেখো, এটা তো আমি একটা পরিষ্কার কথা বলি, যেটা কি বলছে যে 32 দিন বা 34 দিন এরা কর্মবিরতি, তাতে 27 জন মারা গেছেন। তার মানে একদিনে দিনে 1-এর থেকে কম বেশি। বাংলায় ডেথ রেট সেটা কি উনি দিতে পারবেন? যে প্রতিদিন কতজন মানুষ মারা যায় বিনা চিকিৎসায়, ভুল চিকিৎসায় অথবা চিকিৎসা চলাকালীন? তার মধ্যে 32 দিনের মধ্যে একটি মৃত্যুও কিন্তু দুঃখজনক। কিন্তু এটা তো বাংলার মানুষ জানে, আজকে নয়। মৃতদেহ নিয়ে, মৃত্যু নিয়ে বাংলাতে যদি সব থেকে ঘৃণ্য রাজনীতির আমদানি কেউ করেছেন, একচেটিয়া ভাবে করেছেন, সেটা মুখ্যমন্ত্রী। আমরা তো ভুলে যাইনি সেই অডিও যেটা ভাইরাল হয়েছিল, আমি জানি না সত্য কি অসত্য, কিন্তু সেটা নিয়ে কোনো মামলাও হয়নি। শীতলকুচিতে যখন একবার বিধানসভা নির্বাচনের সময় সিআইএসএফ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিল, 5-6 জন আমাদের সহনাগরিক মারা গিয়েছিল, একটা অডিও ভাইরাল হয়েছিল যে ডেড বডি গুলোকে সামলে রাখিস, আমি বলবো কালকে কি করতে হবে। এবং আমরা তো দেখেছি, তাপসী মালিক থেকে শুরু করে আমরা সবাইকে দেখেছি, আমরা ওই টম্পলা সর্দার, ফেলিনি বসাক সব দেখেছি, বাংলার মানুষ সব দেখেছে। তো মানে একটা সময় তো বলা হতো যে উনি নাকি শ্মশান ঘাটে গিয়ে বসে থাকতেন, যে কোন ডেড বডি শ্মশান ঘাটে আসলেই সেটাকে নিয়ে একটা রাজনৈতিক ইস্যু বানাবেন। এবং যেহেতু উনি ওটা করে এসেছেন, তা এখনো উনি ওই রকমই, এখন ওই 24, 23 বা 27-এর গল্প চলছে। উনি বলুন না, ওনার কথা আমি তো আজকেও বলেছেন, বাম আমলে 12টা মেডিকেল কলেজ ছিল, আমি 32টা করে দিয়েছি। আরে 32টা সোর্স অফ ইনকাম বেড়েছে,
এই সন্দীপ ঘোষের মতো লোকদের, এই উত্তরবঙ্গ লবিদের। আর এই যে 32টা আপনি মেডিকেল কলেজ করেছেন, উনি একটা ফিরিস্তি দিয়েছেন অপ্রাসঙ্গিক ভাবে। সেই ফিরিস্তিতে এটাই প্রমাণ হচ্ছে যে উনি বাংলায় যে স্বাস্থ্য ব্যবস্থা করেছেন, গণস্বাস্থ্য ব্যবস্থা, আমি প্রাইভেট হসপিটালের কথাও বলছি না, এই গণস্বাস্থ্য ব্যবস্থা উনি যা করে দিয়েছেন, আমেরিকার পরে গণস্বাস্থ্যে কিন্তু হয়তো জাপানের থেকেও এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ ওনার তথ্য অনুযায়ী। তাতে 1,500 হার্ট পেশেন্ট সার্জারির জন্য অপেক্ষা করছেন, জুনিয়র ডাক্তাররা জয়েন করলে জুনিয়র ডাক্তারদের দিয়ে উনি হার্ট অপারেশন করাবেন। এবং সেখানে এত কিছু যদি হয়ে যায়, তাহলে উনি বলুন যে গত 34 দিনে নাম ঠিকানা পাবলিশ করুন, এই তার রোগ হয়েছে, এখানে সে ট্রিটমেন্ট পায়নি জুনিয়র ডাক্তারদের ধর্মঘটের জন্য বা কর্মবিরতির জন্য, এই হচ্ছে 23 জন বা 27 জন লোক। অ্যাট দ্য সেম টাইম এই 34 দিনে বাংলায় নর্মালি ডেথ রেট কত হসপিটালে চিকিৎসা করে, অথবা ভুল চিকিৎসা অথবা বিনা চিকিৎসায়, উনি বলুন, প্রমাণ হয়ে যাবে সামনাসামনি। সেটা উনি বলবেন না, কারণ উনি চিরকাল সত্যর থেকেও বড় উনি ডিপেন্ড করেন অর্ধ সত্যতে। আর এই অর্ধ সত্যতেই ভয় পেয়েছে এবং সঙ্গত কারণে শঙ্কিত হয়েছিল জুনিয়র ডাক্তাররা। তার জন্যই তারা লাইভ স্ট্রিমিং চেয়েছে, যে লাইভ সম্প্রচারে আপনি কোন রকম মিথ্যা কথা বলতে পারবেন না। উনি তো 2 দিন আগেই তো বলেছেন যে আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছিল, যে আমি নাকি ওই অভয়ার পরিবারকে আমি টাকা দেওয়ার কথা বলেছি, আমার মুখ দিয়ে টাকা কথা বেরোয়নি, এই সেই সমস্ত চ্যানেল দেখিয়ে দিয়েছে। সামনাসামনি উইন্ডো করে দেখি যে আপনি এখানে টাকার কথা বলছেন, আবার এখানে বলছেন আমি বলিনি, আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছিল। তো এই যদি একজন মানুষ হয়, তার বিশ্বাসযোগ্যতা তলানিতে কোন আন্দোলনকারী তাতে বিশ্বাস করবে? যে বিশ্বাস করেননি, লাইভ সম্প্রচারের দাবিতে জুনিয়র ডাক্তাররা যখন থেকে চলে এসেছেন বৈঠক না করে, আমি তাদের অভিনন্দন জানাই, সম্পূর্ণ সহমত। পুরো বাংলার মানুষ আমরা এই ভাইদের সঙ্গে রয়েছি, ভাই বোনেদের সঙ্গে রয়েছি। তার উনি যে ভাই কথাটা ব্যবহার করেন, আমার ওতে প্রচুর আপত্তি রয়েছে। দয়া করে এই জুনিয়র ডাক্তারদের আপনি আপনার ভাই বানাবেন না, আপনার ভাইদের নমুনা আমরা দেখেছি। শেখ শাহজাহান, আরাবুল, শওকত থেকে শুরু করে সন্দীপ, রূপাক্ষ, কত নাম বলবো, মানে এক নিঃশ্বাসে আমাকে 100 নাম বলতে হয়, কুন্তল, প্রচুর, সারা বাংলা ওনার ভাই ছড়িয়ে আছে। ক্ষমা করে দিন, আপনি ওদের দাবি মানুন না মানুন, যাই করুন না কেন, জুনিয়র ডাক্তারদের আপনার ভাই বলবেন না, আপনি ডক্টরই বলুন, জুনিয়র ডক্টর বলুন। আপনার ভাইয়ের ছাপ লাগলে কিন্তু ওদের সম্পর্কে বাংলার মানুষের একটা সন্দেহ জাগতে শুরু করবে, কারণ আপনার ভাইদের নমুনা সারা বাংলা দেখেছে গত 14 বছর ধরে, 12 বছর ধরে। দীপাঞ্জন দা, এই যে আপনি ভাই সম্বোধন করবেন না এটা বললেন, কিন্তু উনি বরাবর আন্দোলনকারীদেরকে ছোট ভাই বোন বলেই সম্বোধন করছিলেন, এবং তারপরেই তিনি যেটা বললেন, যেটা সাধারণ মানুষ কেউ এক্সপেক্ট করেনি, যে উনি বলছেন এরা এসেছিল বিচার পেতে নয়, এরা চেয়ার চায়, মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি, এত বড় কথা মুখ্যমন্ত্রী বলেছেন। তিনি বলছেন মুখ্যমন্ত্রীর পদ চাই না, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে সমর্থন করেন না বলেই জানিয়েছেন আন্দোলনকারীরা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে এই কথা বলেছেন যে মানুষের স্বার্থে নাকি তিনি পদত্যাগ করতে রাজি আছেন। যদি আমরা ইতিহাস দেখি, 1932-33-এ প্রথমবার নির্বাচনে হেরে যাওয়ার পর যখন দ্বিতীয়বার নির্বাচনে যেতে হিটলার অবিভক্ত জার্মানিতে অনেকটাই এরকমই কথা বলেছিলেন, যে মানুষের স্বার্থে, কারণ উনি একের পর এক ব্যর্থ হচ্ছিলেন ভয়াবহভাবে, অর্থনৈতিক উন্নতিতে, সবকিছুতে। উনি বলেছিলেন মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি। এবং তারপর কি করলেন সেটা তো ইতিহাস, আর ইতিহাসে কালো অক্ষরে লেখা আছে। কে পদত্যাগ করবেন কি কে পদত্যাগ করবেন না সেটা তার বিচার্য বিষয়। জুনিয়র ডাক্তারদের প্রকাশ্যে, পরোক্ষে, গোপনে কোথাও কারোর মনে অ্যাসপিরেশন নেই যে আমরা মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী বা মুখ্যমন্ত্রীর চেয়ারে গিয়ে বসবো। এটা বলা মানে কিন্তু সম্পূর্ণ জুনিয়র ডাক্তার শুধু নয়, চিকিৎসক সমাজকে উনি অপমান করলেন। বাংলার সেই নাগরিকরা যারা হাজারে হাজারে লক্ষ লক্ষ লোক এবং সারা পৃথিবীতে এই যে মানুষ প্রতিবাদ আন্দোলনে নামছেন, তার মানে সবাইকে আপনি ষড়যন্ত্রকারী বলছেন। এটা অবশ্য হয়ে থাকে, ইতিহাস আবার ওই বলছি,
ইদি আমিন থেকে শুরু করে গাদ্দাফি, হিটলার, মুসোলিনি, অরঙ্গজেব সবাই কিন্তু চিরকাল এই ষড়যন্ত্রের ভয়টা দেখিয়ে এসেছে। পড়েছিলাম যে অরঙ্গজেব নাকি নিজের ছায়াকে ভয় পেতেন এবং সবসময় দেখতেন যে ওনার যে ভাইদের উনি হত্যা করেছিলেন, মুরাদ, দারাস, শিকো, সুজা, এদের নাকি উনি প্রেতাত্মাকে দেখে বেড়াতেন। এই ভয়টা হয়, স্বৈরাচারীদের এই ভয়টা হয়। আর একটা শেষ প্রশ্ন করছি দীপাঞ্জন দা, যে আপনি একটু আগে বললেন যে হিটলার যখন বলেছিলেন অবিভক্ত জার্মানিতে যে আমি পদত্যাগ করতে রাজি আছি, এবং তারপরে কি হয়েছিল সেটা ইতিহাসে কালো অক্ষরে লেখা আছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যেটা আজকে বললেন যে আমি পদত্যাগ করতে রাজি আছি, এবং আজকে যে ঘটনা ঘটলো যে নবান্নতে গিয়েও ডাক্তাররা মিটিং করতে পারলো না, লাইভ স্ট্রিমিং এর দাবি মানা হলো না বলে তারা ফিরে এলো, এবং যেটা আমরা জুনিয়র ডাক্তারদের থেকে জানতে পেরেছি যে যেহেতু এই মিটিং ফলপ্রসূ হলো না, সুতরাং এবার আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে। তাহলে সেক্ষেত্রে রাজ্যের রাজ্য সরকারের নেক্সট প্ল্যান অফ অ্যাকশন কি হতে পারে? সেটা কি আরো বেশি কঠিন বা আরো বেশি ভয়াবহ কিছু হতে পারে? দেখো, রাজ্য সরকারের, এটা তো আমরা বারবার বলছি, আমরা যখন কেউটে সাপের গর্তে হাত ঢুকিয়ে কেউটে সাপকে বার করে আনবো, কেউটে সাপকে পুষলে তো যে কোনো সময় তার ছোবলে বাড়ির লোকজনদের মৃত্যু হতে পারে। এবার কেউটে সাপের গর্তে হাত ঢুকে যখন কেউটে সাপকে বার করবো, সে কামড়াতে পারেই, তার প্রিকশন নিতে হয়, কারণ রিটালিয়েশন হবেই। এবং যখন কোনো সংবিধানের শপথ বা প্রশাসনের সর্বোচ্চ জায়গায় থেকে যদি কেউ প্রতিহিংসার রাজনীতি করেন, যে উনি মুখে বলেন যে বদলা নয় বদল চাই, আমরা উল্টোটা দেখি যে বদল হয় না, বদলাটাই হয়। এবং তার নমুনা বিভিন্ন রাজনৈতিক দল, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বহু কেস পেন্ডিং পড়ে আছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে মহিলা কমিশন সব জায়গায় রয়েছে। আক্রমণ নামবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আবার সেই সতর্কীকরণ, এই সতর্ক বার্তা দিয়ে রাখা হলো। শুভবুদ্ধি যদি আপনাদের থাকে, যুক্তিবোধ থাকে, মাটির সঙ্গে যদি এখনো সম্পর্ক থাকে, মানুষের সঙ্গে যদি এখনো সম্পর্ক থাকে, মা তো আমাদের চলে গেল, কন্যা সন্তান সে তো মায়, তাকে তো ধর্ষণ করে নারকীয় ভাবে হত্যা করা হলো। সুতরাং মায়েদের প্রতি কতটা সম্মান আমি সেটা বিতর্কে যাচ্ছি না, কিন্তু মাটি আর মানুষের সঙ্গে যদি বিন্দু মাত্র সম্পর্ক থাকে, এখনো যদি মাটির গন্ধ পান, আপনি ওই ভুল পথে পা দেবেন না। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোন রকম যদি প্রতিহিংসামূলক আচরণ করা হয়, বাংলার নাগরিকদের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। এটা পরিষ্কার আপনি জেনে রাখুন, শুধু সিনিয়র ডাক্তাররা নয়, সারা বাংলা কিন্তু গর্জে উঠবে, বাংলা অবরুদ্ধ হয়ে যাবে, আপনি সামলাতে পারবেন না। আপনার শুভবুদ্ধি হোক, আপনার শুভবুদ্ধির উদয় হোক। এন্ড শেষে আমি আবার ওই কথা বলবো, গেট ওয়েল সুন, আপনি ভালো হন, সুস্থ হন, দরকার পড়লে এই ডাক্তারদের বলুন ওরাই ভালো মানসিক চিকিৎসক পাঠিয়ে দেবেন। মেন্টাল ব্যালেন্সে চলে আসুন, এত টেনশন করবেন না। আপনাকে তো রাজ্যের মানুষই মুখ্যমন্ত্রী বানিয়েছে, একবার মানুষের কাছে নেমে আসুন, মানুষের কাছে নেমে এসে বলুন যেখানে যা ভুল হয়েছে সব আমরা শুধরে নেব। আপনি যদি প্রতিহিংসার জায়গায় যান, দেখিয়ে দেওয়ার জায়গায় যান, তাহলে বাংলার পুরো নাগরিক সমাজ, সারা পৃথিবীর নাগরিক সমাজ, দেশের নাগরিক সমাজ আপনাকেও দেখিয়ে দেবে। আর সেটা সেই দেখা হবে, ইতিহাস বলছে সারা পৃথিবীর সমস্ত স্বৈরাচারী সেই দেখাটা দেখেছে। আমার ঘন কালো চুলের রহস্য, এনপির ফার্মেট।